এই যে ডিজিজ মানসিক চাপের কারণে আমাদের কি হয়, মস্তিষ্কে রাসায়নিক বস্তু বা নিউরোট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট, অন্তঃক্ষরা বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসরিত হরমোনের ঘাটতি বা বাড়তি, এসবের প্রভাবেই হৃদযন্ত্রের সংকোচন, প্রসারণের হার পরিবর্তন হয়, নিঃশ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়। তখন আমরা কি করি, স্বাভাবিকভাবে মনে হতে পারে যে শারীরিক কোনো সমস্যা, কিন্তু মানসিক চাপের কারণে যে এমনটা হতে পারে সেটাও মনে রাখা প্রয়োজন। মানসিক চাপের কারণে ভুলে যাওয়া, সহজে রেগে যাওয়া, এই যে নিজের উপর নিয়ন্ত্রণ মানে হারানো, দুশ্চিন্তা, বিচার বুদ্ধি, লক্ষ্য, মনোযোগ কমে যাওয়া, মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আপনি দেখবেন হঠাৎ করে একজন কারোর সাথে আমরা ভুল বুঝাবুঝি হওয়ার পরে, রাগারাগি হওয়ার পরে তার সাথে আমাদের রিলেশনশিপটাই নষ্ট হয়ে যাচ্ছে, উদ্দীপনা ইত্যাদি মনোসামাজিক লক্ষণগুলো দেখে। পাশাপাশি সব শারীরিক অসুস্থ বা যেসব লক্ষণ সাধারণত দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা করতে পারে, মাথা ভারী ভারী অনুভব করা, এটা স্বভাবতই হয়। মাংসপেশিতে ব্যথা বা খিঁচতে, আপনি দেখবেন আমরা যখন কোনো টেনশন করি, টেনশন করার পরে কি হয়, এই মাংসপেশি খিঁচুনি হওয়া বা পাশ দিকে আছে, বুকে ব্যথা বা অস্বস্তি বোধ হওয়া, বুকের মধ্যে ধরপড় বা হার্ট প্যালপিটেশন হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, দ্রুত বারবার শ্বাস আমরা নিচ্ছি, দুর্বল লাগা, হাত পা ঠান্ডা হয়ে যাও, এবং অনেক সময় সেক্সুয়াল চার্জন শক্তি কমে যায়, প্লাটুনেস বা পেট পাওয়া, পেট সবসময় ভরা বা বুক জ্বালা, হজমের সমস্যা হতে পারে। বারবার অনেক সময় কি করে আমরা বাথরুমে যাই তো হয় না, হাত পা গলা মুখ শুকিয়ে যায়, রক্তচাপ বেড়েও যেতে পারে, আবার প্রেশার হাইপার টেনশন হতে পারে, আবার লো প্রেশার, ডায়াবেটিস আসতে পারে। আমাদের কি হয়, এর আগে সময় যখন আমাদের এই বিষয়গুলো হাইপোথ্যালামাসের কাজ, এখান থেকে নেগেটিভ এবং পজিটিভ হরমোন, আমাদের যখন নেগেটিভ হরমোন নিশ্চিত হয়, তখন আমাদের মেটাবলিক ডিসঅর্ডার যে অসুখগুলো, আমাদের আইবিএস, হাইপারটেনশন, ডায়াবেটিস, এইগুলো মুহূর্তের মধ্যে চালাবে। তাহলে আমরা এইগুলো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট, এই সব বিষয়গুলো আমরা আলাদা আলাদা একটা বিষয় নিয়ে আমরা আলাদা ক্লাস নিতে পারি যদি সুযোগ সুবিধা হয়। যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, দেখবেন বারবারই একই হাত বারবার ওয়াশ করছেন, ঘুরছেন, মানে তার রিপিটেশন অ্যাকশন, রিপিটেশন থিঙ্কিং, রিপিটেশন ওয়ার্কিং, এগুলো সে একই কথা মনে হচ্ছে যে আমার তো মনে হয় না বা আমার কাজ না, চিন্তা চেতনা তার ওসিডি বেশিরভাগই আমরা বলে থাকি। তারপরে কি হয়, প্যানিক ডিসঅর্ডার, এগুলো নিয়ে আমরা বড় ধরনের আলোচনা আসতে পারি। জাস্ট আমাদের মেন্টালি স্ট্রেসের কারণে কি কি ডিজিজ আসতে পারে সেখানে জাস্ট একটা ইনফরমেশন। প্যানিক ডিসঅর্ডার গুলো আপনাদের চেম্বারেও দেখবেন, বেশিরভাগ পেশেন্ট যদি 1 কেজি বা 2-1 কেজি প্রেসক্রিপশন নিয়ে আসেন, মনে করবেন নয় ক্যান্সারের পেশেন্ট নতুবা প্যানিক ডিসঅর্ডারের, প্যানিক ক্যাটাগরি। কেন এই প্যানিক ক্যাটাগরি গুলো সবসময় অ্যাকুইট এপিসোড আকার এনজাইটি, সবসময় মনে করে আমার এই হার্টের অসুখ হয়েছে, আমি মানে যার কথাই সে একবার শুনবে সেইগুলোই সে মনে করবে কি আমারই মনে হয় আমারই অসুখটা, মানে সবসময় সে দেখবেন পকেটে কোনো কোনো সময় একটা চিরকুটে রাখে, আমি যদি অ্যাক্সিডেন্ট হই আমার ঠিকানা যেন আমার লাস্ট, মানে এত আতঙ্কিত থাকে সেই প্যানিক অ্যাটাক গুলা। যেমন বাইপোলার মুড ডিসঅর্ডার, বাইপোলার মুড ডিসঅর্ডার আমাদের পাশে তো বাংলাদেশের একমাত্র বৃহত্তম হসপিটাল পাবনা মেন্টাল হসপিটাল, এখানে আমরা অবজারভেশন বা এখানে বেশিরভাগ দেখা যায় পেশেন্ট গুলো বাইপোলার মুড ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, এই পেশেন্ট গুলোই বেশি আছে। বাইপোলার ডিসঅর্ডার মানে সে দেখবেন এই কেসটা একই মানুষের দুই চরিত্র, একবার খুব হাসি খুশি মুডে, একসময় বিষণ্ণ, একটা বিষণ্ণ মুডে থাকে, মানে দেখবেন কারোর যদি মন ভালো থাকে তখন সে কিন্তু টাকা পয়সা কেনাকাটা এগুলো অহরই করে। কেন করে, সে তার ওই একটা স্টেজ থাকলে তখন সে তার দ্বারা সবকিছু করতে পারে। যদি মনে করে যে আমি ঢাকায় যাবো, এখন একাই সে ঢাকা, বা তার কাছে কি হয় না আমার দ্বারা এমন কোনো কাজ নাই যে আমি, সেটা একটা স্টেজ, একটা ফেজ থাকে। আর একটা স্টেজ থাকে কি, সেই সময় সে বিষণ্ণ, মন খারাপ, বাড়ির থেকে বের হয়, এজন্য বলা হয় বাইপোলার। আমরা কি সিজোফ্রেনিয়া, মাথার তার ক্র্যাক হয়ে যাওয়া, ভাঙে যাওয়া, মানে অহেতুক দুশ্চিন্তা, অহেতুক দুর্ভাবনা, সন্দেহ করা, গাইবে অচেনা, এইসব গুলো সিজোফ্রেনিয়া। আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে স্বাভাবিক, এখন যদি একটা শব্দ হয় তাহলে আমরা এটা ভয় পাবো, এটা ভয় পাওয়াটা এটা স্বাভাবিক,
কিন্তু যখন এই ভয় শব্দ নেই, বারবার যদি আমরা মনে করি যে আমার ভয় শব্দ হচ্ছে, এটা তখন আমরা অ্যাংজাইটি বা উৎকণ্ঠা, দুশ্চিন্তা আসছে। আমাদের এই সমস্ত গুলো যখন হয়, ট্রিটমেন্ট গুলো আমরা কিভাবে, মনের চিকিৎসা ব্যবস্থাপনা সাধারণত আমরা ট্রিটমেন্ট ফার্মাকোলজিক্যালি ট্রিটমেন্ট করা হয়, নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আর হলো কম্বিনেশন। ফার্মাকোলজি ট্রিটমেন্ট বলতে ঔষধ দ্বারা চিকিৎসা, ঔষধ, সেটা এলোপ্যাথি, হোমিওপ্যাথি, কবিরাজি, আয়ুর্বেদিক যেটাই করেন আপনি, সেটা হলো ঔষধ দ্বারা চিকিৎসা। আর হলো নন ফার্মাকোলজি মানে ঔষধহীন চিকিৎসা, ঔষধ ছাড়া চিকিৎসা। তাহলে ঔষধ ছাড়া যখন চিকিৎসা, সেটা আমরা কিভাবে শুনি। আর কম্বিনেশন ট্রিটমেন্ট বলতে ঔষধের পাশাপাশি আমরা নন ফার্মাকোলজি, নন ফার্মাকোলজি বলতে এখানে কাউন্সিলিং, সাইকোথেরাপি বা সাইকিয়াট্রিক যে ট্রিটমেন্ট গুলো দেওয়া হয়, সেইগুলোকে আমরা বলি নন ফার্মাকোলজি। এটা আমরা একটু আলোচনা করবো যে কিভাবে করতে হয়। অনেক ক্ষেত্রে আমরা কি করি যে বুঝে উঠতে পারি না বা দ্বিধা দ্বন্দ্বে থাকে যে মানসিক স্বাস্থ্য সেবা নিতে কোথায় যাবে বা কার কাছে। সেক্ষেত্রে কিন্তু সঠিক ভাবে খোঁজ খবর নিয়ে নির্ভরযোগ্য মানসিক স্বাস্থ্য পেশাজীবী বা বিশেষজ্ঞের শরণাপন্ন ব্যক্তিকে প্রয়োজনের সঠিক প্রক্রিয়ার মাধ্যমে তার চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে। সব ধরনের মানসিক রোগ বা সমস্যার জন্য একই রকম চিকিৎসা ব্যবস্থা না, সমস্যা বা রোগের ধরন বা তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার প্রক্রিয়া ভিন্ন হয়ে। এখন এই চিকিৎসা বলতে আমরা সাইকিয়াট্রিক তো আমরা নাম শুনছি বা জানি, সাইকিয়াট্রিক কাজ করে। সাইকিয়াট্রিস্ট হলেন যারা মানসিক রোগ বিশেষজ্ঞ, মানে তারা কিন্তু ডক্টর, সাইকিয়াট্রিক কিন্তু ডক্টর, যারা মানসিক রোগের চিকিৎসার উপর উচ্চতর শিক্ষা ডিগ্রি অর্জন করেন, দীর্ঘকাল এ বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে এবং ঔষধ প্রয়োগের মাধ্যমে মানসিক রোগের চিকিৎসা প্রদান করে থাকে। এদেরকে বলা হয় সাইকিয়াট্রিক ডক্টর। সাইকিয়াট্রিস্ট মনে করেন যে হোমিওপ্যাথিক একজন ডক্টর, সে যদি সাইকোলজিক্যালি বিষয়ে ডক্টর এবং সাইকিয়াট্রিক যদি সে রোগীর সাথে কাউন্সিলিং বলেন, যেটাই বলেন, সেটা যদি করে তখন তাকে সাইকিয়াট্রিক। এমবিবিএস ডক্টর হলেই সে সাইকিয়াট্রিক হবে তা না, তাকে আলাদা উচ্চতর প্রশিক্ষণ নিতে হবে এবং সাইকিয়াট্রিকের জন্য আলাদা তাকে কোর্স করতে হবে, তার এই তাকে সাইকিয়াট্রিক। এখন ক্লিনিক্যাল সাইকোলজিস্টটা কি? ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হলো যেমন ঢাকা ইউনিভার্সিটি 6 বছর আপনার ক্লিনিক্যাল সাইকোলজিস্টের পরে মাস্টার্স করতে হয়, মানে গ্রাজুয়েশন সম্পন্ন করে ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে মানসিক রোগের মনোবৈজ্ঞানিক চিকিৎসার উপরে বিশেষ শিক্ষা ও ডিগ্রি অর্জন করে এবং দীর্ঘকাল উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। ওষুধ ছাড়া সাইকোথেরাপির মাধ্যমে মানসিক রোগ ও অন্যান্য সমস্যার ক্ষেত্রে চিকিৎসা সেবা দিয়ে থাকে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মানসিক রোগের চিকিৎসার জন্য হাসপাতালে কাজ করার বিশেষ দক্ষতা অর্জন করে অন্যান্য সেক্টরে কাজের পাশাপাশি এগুলো করে। এবার আরেকটা বিষয় আছে, সেটা আমরা আপনি আমি এগুলো আমরা করতে পারি, সেটা হলো কাউন্সিলিং। কাউন্সিলিং এর কাজটা কি এবং তারা কারা করতে পারে? কাউন্সিলিং এর পেশা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা যে কোনো বিষয়ের উপরে আপনার কাউন্সিলিংটা কিরকম, আপনি মনে করেন যে বিজনেস কাউন্সিলিং হতে পারে, এডুকেশনাল কাউন্সিলিং হতে পারে, যে কোনো কোনো পেশাদারি প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ের উপরেই সে কাউন্সিলিং। আমরা কি করব ক্লিনিক্যালি, মানে মানুষের যারা ক্লিনিক্যাল যেটা তারা আমরা করবো, তারা কি মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ে প্রাথমিক বা স্বল্পকালীন প্রশিক্ষণ নিয়ে অথবা ব্যক্তিগত পেশাগত অভিজ্ঞতার আলোকে প্রাথমিকভাবে মানসিক স্বাস্থ্য কাজে সহযোগিতা করে থাকে। কাউন্সিলর আমি আপনি যে কোনোই আমরা করতে পারি এটা কাউন্সিলিং। আমরা যদি কিছু ট্রেনিং বা ইয়েগুলো নিয়ে আমরা আসলে কাউন্সিলিং করি, সেটা কিরকম, ওই দেখেন দুই পাশাপাশি আমরা তাকে ওষুধ ছাড়াই তাকে আমরা ব্যবস্থা দিয়ে থাকি যে এটা এইভাবে করেন। যেমন 3-4 দিন আগের একটা ঘটনা, আমার চেম্বারে আসছে এক পেশেন্ট, উনি বলছেন কি ওনার ছেলে আসছে সাথে, বলছে আম্মু মানে ব্লেড দিয়ে হাত কাটছে। আমি কেন কাটছে? উনি বলছে আমার আম্মু অসুস্থ ছিল, হসপিটালে যাওয়ার পর তাকে ব্লাড দিতে হচ্ছে।
কে যেন বলছে যে মুসলমানের রক্ত দিছে, ওরা বলছে, উনি এক হিন্দু ভদ্র মহিলা, মাথার মধ্যে ওনার সফটওয়্যার ইমাজিং হচ্ছে যে আমি তো মুসলমান, আমি তো হিন্দু মানুষ, যখন মুসলমানের রক্ত দেওয়া হলো তাহলে তো আমার সারা শরীর নাপাক, বা তার ভাষায় যে আমি তো খারাপ হয়ে গেছে। তখন সে কি করছে, ব্লেড দিয়ে হাত কাটিয়ে রক্ত দিয়ে, পরে সে তুলসী গাছের নিচে যা শুয়ে পড়ে, শোয়ার পরে সে তুলসী পাতা মানে ওই ছেঁচিয়ে খাওয়াচ্ছে। আমাকে সে বলছে আমার তো এটা সারবে না, আমার সারা শরীরে হয়েছে, আমার তো ওই মুসলমানের রক্ত ঢুকে আছে। তা আমি তখন বললাম কি যে আসলে আপনাকে যে রক্ত দেওয়া হয়েছে এটা মুসলমানের রক্ত না, এরা হলো মেডিকেলেরই ওই রক্তের মতো না আপনাকে ব্যাগ দিচ্ছে, ব্যাগ দেওয়ার পরে ওটা মনে হয় যে রক্ত, আসলে ঔষধের মধ্যে এরকম তৈরি হয়। তখন ওর সঙ্গে সঙ্গে ওই পেশেন্টটা বলছে সত্যি তাই নাকি? আমি বললাম, হ্যাঁ আপনাকে এটাই করেছে। ও বলে ভগবান আমি তাই বাঁচলাম, তাহলে আমি তো মনে করছি মানুষের রক্ত, ও তাই রক্ত বাড়ানো নেই, এখন তো অ্যাভেলেবল পাওয়া যায়। এই যে বিষয়গুলো, এটা একটা কাউন্সিলিং। এখানে কিন্তু ঔষধের প্রয়োজন হয় না, তাকে আমি একটা সামান্য একটা ইনফরমেশন পাচ্ছি, ইনফরমেশন দেখি সে তাৎক্ষণিক কিন্তু তার মাথার মধ্যে বলছে ও আচ্ছা ফাইন, তাহলে সে কিন্তু সুস্থ দিকে যাচ্ছে, পাশাপাশি তাকে। এখন আমরা এটা কাউন্সিলিং, কম্বিনেশন আমরা কি করি, আমরা কাউন্সিলিং করবো এবং মেডিসিন, তাহলে আমরা কি করবো কম্বিনেশন। সাইকিয়াট্রিক আমরা বুঝতে পারলাম যে সাইকিয়াট্রিকটা কি, দেখেন এখানে ডক্টর তার কাঁধে স্টেথ হলো, এটা পেশেন্টকে দেখছে, দুজনই হাসি খুশি আছে। ডাক্তার যদি মন খারাপ থাকে, পেশেন্টটা এমনি মন খারাপ থাকে। সাইকিয়াট্রিকের কাজ হলো ডক্টর, এটা হলো ক্লিনিক্যাল সাইকোলজি, এখানে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অনেক সাইকোলজি ক্লিনিক্যালি সাইকোলজিস্ট করতে চান। পরেরটা দেখেন এরা হলো কাউন্সিল। আমরা কি করি স্ট্রেস কমাতে, এই স্ট্রেস কমাতে আর কি কি আমরা করতে পারি, যেমন খাদ্যাভ্যাস বা নেশা থেকে দূরে থাকা। তাহলে খাদ্যাভ্যাস বা নেশা থেকে দূরে থাকতে হলে আমাদের কি করতে হবে, সঠিক গুণগত বা পরিমাণগত, গুণগত এবং পরিমাণগত দুই প্রকার খাবারই সব গুণ আসা নেশা থেকে দূর করে থাকা এবং অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে। আমি কি করবো, খাদ্যাভ্যাসটা ঠিক মতো যদি করি, এখন সকালে খাওয়া আমি রাত 10টায় খাওয়া, তাহলে আমার এটাতে স্ট্রেস আরো বাড়বে। এবং নেশাতে এখন অহরহ হচ্ছে, এমন ভাবে হচ্ছে অলিগলিতে নেশায় আক্রান্ত, যে মানে বাংলাদেশের নেশার কবলেই সবচাইতে বেশি আছে। এখন টেস্টকে অনেকটাই নিয়ন্ত্রণ করে রাখতে পারে যদি আমরা লাইফস্টাইল যদি ঠিক, যে কোনো নেশার অভ্যাসই সাধারণত শুরু হয় টেস্ট কমানোর উপায়। বলছে আপনি সিগারেট খান কেন? বলছে আমার বলেন না, খুব মানসিক সমস্যা আছে তো, খুব মানসিক চাপের মধ্যে আছে, ওই জন্য দু একটা সিগারেট খাচ্ছি। এই সিগারেট খাচ্ছি যাতে স্ট্রেসটা কমে যায়, কিন্তু আসলে ওই সিগারেট খাওয়াটা তো কমেই না, বরঞ্চ বিষয় এই নেশায় তখন এত বেশি পরিমাণে হয়ে যায় তখন তার একটা প্র্যাকটিস হয়। আমরা খেলাধুলা বা কায়িক পরিশ্রম করতে পারি, খেলাধুলা বা সঠিকভাবে যদি খেলাধুলা করা হয় বা ঘাম ঝরানো কায়িক পরিশ্রম, যে শুধু শারীরিক উপকারী করে তা নয়, আধুনিক বিজ্ঞান আজ কিন্তু বারবার প্রমাণ করে দিয়েছেন যে পরিশ্রমের ফলে শারীরিক অন্তর্নিহিত বিশেষ রাসায়নিক গুলি খরিত হতে থাকে। এর মধ্যে রাসায়নিক বিশেষজ্ঞের মস্তিষ্কে বিভিন্ন অংশের কাজ করে, যা আমাদের হাসি খুশি রাখতে বা মুক্ত রাখতে সাহায্য। এবং এক কথায় যোগ ব্যায়ামের ক্ষেত্রে বলি, আমরা দেখেন অনেকে যদি হাসি খুশি থাকে, তাহলে আমরা কিন্তু বলি আজ তোমাকে খুব সুন্দর লাগছে কেন, ঘটনাটা কি, বলে আজ তোমার খুব ভালো লাগলে, ও আর বলেন আজকে খুব ফুর্তি ফুর্তি লাগছে, কেন লাগছে, তার মনে থাকে পজিটিভ হরমোন তার সিক্রেশন হয়েছে, যার জন্য তার হাসি খুশি ভালো লাগছে। মন খারাপ যখন হয় তখন তারা অটোমেটিক তার ডিপ্রেশন, যখন নেগেটিভ হরমোন সিক্রেশন হয়। আমরা এবার পরেরটা কি, নিজের পছন্দের বিষয়গুলি নিয়েই আমরা সময় কাটাতে পারি। আমার যদি কোনো সময় ঘুম না হয়, তাহলে আমরা কি করবেন, দেখবেন আপনার লাইফে বিভিন্ন কোনো হাসির ঘটনা আছে, হাসির ঘটনা মনে করে দেখুন নিজে নিজেই একবার হাসছি, হাসার পরে তখন কিন্তু আপনি স্ট্রেস থেকে অনেক, যে পছন্দের বিষয়গুলো নিয়েও সময় কাটান। যেমন আমার খাওয়ার করানোর শখ থাকে, যেমন আজকে আমার স্যার একদম সেই শ্রীমঙ্গল চলে গেছেন বেড়াতে, ফ্যামিলি নিয়ে একটা বেড়ানোর দরকার, অবসর বিনোদনের উপায়। আজ 2021 সাল এসে টিভি সিরিয়ালে দেখা বা স্মার্টফোন গেম খেলা বা সোশ্যাল মিডিয়ার সময় কাটাতে পরিণত হয়েছে। অভিবাসক শব্দটা আমরা যদি এখন মনে করি যে সোশ্যাল মিডিয়াতে একটা টার্গেট থাকতে হবে, যে আমি এইটা নিয়ে আমার উপকার হবে বেশি না অপকার।
এখন নাচ গান বা কোনো বাদ্যযন্ত্র সেখান থেকে আগে কি করতো, অনেকে দেখবেন ডাক টিকিট সংগ্রহ করতে। আমি যেমন ওই বিদেশি কিছু টাকা বা ডাক টিকিট এগুলো কয়েন টয়েন সংগ্রহ করতে, এটা তো সব সেরকম কিছু জমানো দিনগুলো যদি আবার ফিরে যায়, সেই আনন্দ থেকে কিন্তু আপনার নিঃসন্দেহে ভালো কাজ করতে পারবেন। আমরা বেড়ায় কি যে ছুটির জন্য কিছু রিক্রেশন ছুটি দেয়, কেন দেওয়া হয়? এই কারণে যে আপনি একঘেয়েমে থাকতে থাকতে তো ভালো লাগবে না, আপনার ছেলে মেয়ে এটা নিয়ে বেড়ে আসেন, মন ভালো লাগবে। আমাদের সাপ্তাহিক একদিন ছুটি থাকে এই কারণে, একঘেয়েমে সবকিছুই কিন্তু খারাপ। আমাদের এইগুলো থেকে আমরা আরো আলাদাভাবে একটা সিবিটি, এটা একটা খুব সুন্দর মানে খুব ভালো একটা ট্রিটমেন্ট। সিবিটি হলো কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। কগনিটিভ মানে চিন্তা, বোধ, চিন্তা চেতনাকে পরিবর্তন করা। এই পরিবর্তনটা করাটাই হলো সব চিকিৎসায় কিন্তু সিবিটি না, কিছু কিছু চিকিৎসাতে আমরা সিবিটি গুলো দিতে পারি। যেমন বেশিরভাগ হলো এই মানসিক যে টেনশন গুলো থাকে, মানসিক যে অসুস্থ গুলো আমরা থাকি, সেগুলো আমরা সিবিটি। আমরা একটা থট ডায়েরি করি। থট ডায়েরি বলতে কি, যেমন ধরুন আপনার এক বন্ধু আপনার রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে বন্ধু, আপনি খুব ক্লোজ, বন্ধুরা আপনার সঙ্গে কথা বললো বা অন্য মনস্ক ভাবে চলে, তখন আমরা কি করি, চিন্তা করি কি যে আসলে আমার বন্ধুটা এত খারাপ যে আমার সাথে দেখা হলো, কথা বলবো না, আমরা কি করবো, যোগে আর জীবনে ফোনও দেবো না, কথা বলবো না, এরকম তো করি। নেগেটিভ, আমরা বেশিরভাগ করি নেগেটিভটা করি। এখানে একটা থট ডায়েরি একটা দেওয়া হয়েছে, এটা আমি বেশিরভাগ মানে এইসব কেস গুলো, সাইকিয়াট্রিক কেস গুলোকে এরকম একটা প্রেসক্রিপশন করে দেওয়া হয়। দেওয়ার পরে আপনারাও দিতে পারেন, আপনি দিয়ে দেখবেন 2-3 দিন বা তাকে প্র্যাকটিস করে দেখবেন, এইভাবে দেখবেন ইজিলি তার যে সমস্যাগুলো সে নিজেই ডেভেলপ করবে, তার ভুলগুলো সে সংশোধন করবে। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছি, ডেট এবং টাইম। আপনার ঘটনাটা মানে সিচুয়েশন বা ইভেন্টস আর পরিস্থিতি, ঘটনাটা ওখানে লিখবেন, তারিখটা লিখবেন। ধরেন আজকে 17 তারিখ, যে আমার সাথে আমার বন্ধু ফোন দিচ্ছিলাম, আমার ফোন ধরেন, বা আমার এক জায়গায় আসার কথা ছিল, সে আসেনি। তাহলে আমি ওই ঘটনাটা লিখলাম। তখন আপনার তখন কি চিন্তা ছিল, আপনার মনে তখন কি চিন্তা ছিল, এক বাক্যে আপনি পার্সেন্ট লিখবেন যে আমার কাছে মনে হচ্ছিল যে ওর সাথে জীবনে আর কথাই, ফিলিংটা ছিল কি তেমন, তখন আপনি কেমন লেগেছিল, শব্দ দ্বারা লিখবেন। বিহেভিয়ার, আচরণ তখন কি হচ্ছিল। তারপরে রেশনাল যুক্তি, আপনাকে নিজের মতন করে ওখানে যুক্তি দিয়ে দাঁড়া করতে হবে। এটা যদি বারবার বেশ কয়েকটা ফর্মে এরকম 3-4 বার করে আপনি আবার ওইটা রিকল করে আবার দেখবেন, দেখার পরে দেখবেন যে আমার ভুলটা কোথায়। আমি সবসময় নেগেটিভ ভাবছিলাম, আমি তো দেখতে পারি যে উনি ফোন ধরতেছে না, নিশ্চয়ই কোনো বাথরুমে যেতে পারে, কোনো কাজে যেতে পারে, কিংবা ফোনের কাছে নেই। আমি ঠিক আছে, ওনার সাথে আবার দেখা হলে আমি আবার ফোন দিয়ে জিজ্ঞেস করবো বা বলবো তোমার কি হয়েছিল। দেখেন তখন কিন্তু ইজিলি আপনার মনের মধ্যে, আমাদের মনের মধ্যে যে নেগেটিভ থট ছিল সেগুলো কিন্তু পজিটিভ আসবে, যদি আপনি ওইটা আমলে নেন। তাহলে এভাবে আমরা সিবিটি করতে পারি। সিবিটি অনেকগুলো আছে, যেমন কাপল থেরাপি আছে, স্বামী স্ত্রী একসঙ্গে আমরা চিকিৎসা দিতে পারি, ফ্যামিলি থেরাপি দিতে পারি, গ্রুপ থেরাপি দিতে পারি। একটা ফ্যামিলিতে স্বামী স্ত্রীতে যদি দ্বন্দ্ব থাকে, আমরা যারা করি আমরা তাদেরকে এককভাবেও করা যায়, কাল তার অবস্থার পর নির্ভর করে, এবং দুইজনকে একসঙ্গে করেও আমরা কাপল থেরাপি দিতে পারি। ফ্যামিলিতে যদি সবার অসুস্থ হয় একসাথে, মেন্টালি যদি তার প্রবলেম হয়, তাহলে আমরা ফ্যামিলি নিয়ে থেরাপি দিতে পারি। গ্রুপ থেরাপি বলতে অনেকগুলো, মনে করেন কোন স্কুলে কোনো একটা সিচুয়েশনের ঘটনা নিয়ে সবাই একটা মেন্টালি টর্চারের মধ্যে আছে, সেখানে আমরা দলগতভাবে আমরা থেরাপি দিই। এই সবগুলোকে সিবিটি বলা হয়।